স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রিফাত তাসনুফা। এবারে জানাবো খবরের বিস্তারিত। ১৭ বছর আগে নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ৮ আসামিকে খালাস দিয়েছে আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালত ৪ এর বিচারক রবিউল ইসলাম আদালত এই রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবী আমিনুল ইসলাম। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, রাজনৈতিক হয়রানি করতেই তাকে এই মামলা করা হয়। গত ১৩ ফেব্রুয়ারি শুনানি শেষে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করে আদালত। এর আগে নাইকো দুর্নীতি মামলায় ২০০৮ সালে খালেদা জিয়া সহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। মামলায় অভিযোগ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে ৩টি গ্যাস ক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডার কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ার মাধ্যমে আসামিরা রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতি করেছেন। দেশের ৪ জেলায় আজ সমাবেশ করবে বিএনপি। নোয়াখালী, কুষ্টিয়া, কিশোরগঞ্জ ও জামালপুরে সমাবেশে কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নিত্যপণ্যের দাম সহনীয় রাখা সহ নানা দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ আজকে সমাবেশ। নোয়াখালী সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। কুষ্টিয়া থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যশোর জেলা শাখার নবনির্বাচিত আহ্বায়ক। নাইকো দুর্নীতি মামলা নিয়ে কথা বলছেন আইনজীবীরা। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আইনের শাসন ছিল না এবং এটা একটা পলিটিক্যাল স্কিম ছিল, যে কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলাটা চলমান ছিল। অন দ্য আদার হ্যান্ড শেখ হাসিনার মামলাটা স্টে করা ছিল, যেটা আমরা মনে করি ইট ওয়াজ এ ম্যালিশিয়াস প্রসিকিউশন, অর্থাৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে এবং ওনাকে আইনগতভাবে বা আদালতের মাধ্যমে ক্ষতি করার জন্যই মামলাটা চলছিল। তো দীর্ঘদিন এই মামলা নিয়ে অনেক চর্বিত চর্বণ হয়েছে এবং মামলাটা যেন তাড়াতাড়ি রায় হয়, সে কারণে তৎকালীন অ্যাটর্নি জেনারেল নিজে গিয়ে সে স্পেশাল কোর্টে গিয়ে বসে থাকতেন, যদিও অ্যাটর্নি জেনারেলের কোনো ধরনের কোনো এখতিয়ার ছিল না। এবং এই মামলায় আমরা বিভিন্ন সময় মহামান্য আদালতে এসে দেখিয়েছি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। তিনি প্রধানমন্ত্রী হিসাবে পলাতক শেখ হাসিনার যে কাজটা ছিল নাইকো প্রজেক্ট, সেইটাকে শুধু অব্যাহত করেছিলেন। কিন্তু তারপরেও চোরে না শুনে ধর্মের কাহিনী, দুর্নীতি দমন কমিশন তৎকালীন সময়ে ছিল বিএনপি দমন কমিশন, তারই ফলশ্রুতিতে মামলাটা চলমান ছিল। দীর্ঘদিন পরে আমরা তৎকালীন সময়ে বলেছিলাম, দেশে যদি আইনের শাসন থাকতো তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ন্যায় বিচার পেতেন। আমরা মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে এই রায়ের মাধ্যমে, খালাস পাওয়ার মাধ্যমে আমরা মনে করি তিনি ন্যায় বিচার পেয়েছেন। দেখুন, আসলে এই বিষয়টা হচ্ছে কি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান সাহেব সহ বিএনপির অনেক নেতাদের বিরুদ্ধে ফ্যাসিস্ট রেজিম তৎকালীন প্রধান শেখ হাসিনার নির্দেশে এবং তত্ত্বাবধানে এমন অনেক মামলা দায়ের করা হয়েছে যেই মামলাগুলোর আইনগত কোনো ভিত্তি ছিল না, তাদেরকে নানাভাবে নাজেহাল করা হয়েছে। অফকোর্স অ্যাজ এ লয়ার আমরা এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করছি এবং যথাসময়ে এই ধরনের পলিটিক্যাল পারসিকিউশন এবং ম্যালিশিয়াস প্রসিকিউশন যেগুলো ছিল তার ব্যাপারে আমরা কার্যকরী পদক্ষেপ নিব। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, ছাত্রদল ও বহিরাগতদের সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সাধারণ শিক্ষার্থীদের ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ দুপুর ১টা পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে।
শিক্ষার্থীদের দাবির মধ্যে উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ, শিক্ষক শিক্ষার্থী বা কোনো কর্মকর্তা কর্মচারীকে রাজনীতির সাথে সংশ্লিষ্ট না থাকা, শিক্ষার্থীদের ওপর পরিকল্পিতভাবে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ নানা দাবি জানান তারা। এর আগে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত কুয়েটে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে আহত হন অর্ধ শতাধিক। এ ঘটনায় বৈষম্য বিরোধীরা 18 জনকে দায়ী করে তাদের আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল, ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করা সহ 5 দফা দাবি জানায়। সংঘর্ষের পর ক্যাম্পাসে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে যারা বিশৃঙ্খলা করছে তাদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন এলজিআরপি এবং যুবক ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুলে তারুণ্যের উৎসবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, আগামীর বাংলাদেশে আগের চেয়ে ফ্যাসিবাদী রাজনীতি ছিল, সেটা যেন আর কখনোই ফিরে না আসে। কুয়েটে হামলা তদন্তের মাধ্যমে ও ফুটেজ দেখে কারা অস্ত্রের মহড়া দিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন উপদেষ্টা। আওয়ামী লীগের নির্বাচন করা এখন অবান্তর উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, শুধু নিষিদ্ধ নয়, আওয়ামী লীগকে নির্মূল করতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় নির্বাচন আগে হয়ে যাওয়া উচিত বলে মনে করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বলেন, সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার সদিচ্ছা সরকারের আছে। বিশ্ববিদ্যালয়ে যারা প্রশাসন আছেন তাদের প্রতি আহ্বান থাকবে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করার জন্য। আমি বিশ্বাস করি যদি ছাত্র সংসদ থাকতো, প্রকৃত নেতৃত্ব থাকতো, তাহলে কুয়েটে যে ধরনের ঘটনা ঘটেছে এ ধরনের ঘটনা ঘটতো না। আমরা শুধু নিষিদ্ধ না, আমরা মনে করি যে এই ধরনের একটি ফ্যাসিবাদী দল যারা নাজিদের মতো গণহত্যা চালিয়েছে তাদের বাংলাদেশ থেকে নির্মূল করা উচিত এবং সেটা করার জন্য শুধুমাত্র লিগ্যালি নিষিদ্ধ করা দিয়ে সমাধান নয়, অবশ্যই আইনি প্রক্রিয়ায়, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজের শিক্ষক সংকট নিরসনের দাবিতে তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন চলছে। শূন্য পদে শিক্ষক পদায়ন এবং যেসব শিক্ষককে অন্যায়ভাবে বদলি করা হয়েছে তাদের আবার এই কলেজে ফিরিয়ে আনার দাবি শিক্ষার্থীদের। গত সোমবার সকালে প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা দিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। 5ই আগস্টের পর 3টি বিভাগের বিভাগীয় প্রধানকে সরিয়ে দিলে ওই 3টি বিভাগ একেবারে শিক্ষক শূন্য হয়ে পড়ে। শিক্ষার্থীরা জানান, শিক্ষক সংকট নিরসনে স্বাস্থ্য উপদেষ্টা থেকে শুরু করে মন্ত্রণালয়কে অবহিত করা হলেও আশ্বাস ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। এজন্য আন্দোলনে নেমেছেন তারা। তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন শিক্ষকরাও। রাজধানীর বিভিন্ন থানায় মামলার সাবেক মন্ত্রী, সচিব ও আমলাসহ 6 জনকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। নিউ মার্কেট থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দিনকে। পল্টন মডেল থানার আলাদা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এছাড়া সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার 7 দিনের রিমান্ড ও সাবেক বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খানকে 5 দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে আদালত। তার মিরপুর থানার মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এদিকে কলাবাগান থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশির 5 দিনের রিমান্ড আদালত মঞ্জুর করেছে। 27তম বিসিএস নিয়োগ বঞ্চিত 1137 জনের চাকরি ফেরত চেয়ে আপিল শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামীকাল রায় ঘোষণা হবে আপিল বিভাগে। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ রায়ের জন্য এ দিন ঠিক করে। বিসিএসে প্রথমবারের মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়ার রায় বহাল রেখে 2010 সালের 11 জুলাই আপিল বিভাগ রায় দেয়। এ রায়ের পুনর্বিবেচনা চেয়ে 1137 জনের পক্ষে 140 জন আলাদা আবেদন করেন। রিটকারী আইনজীবী জানান, 16 বছরের আইনি লড়াই কাল শেষ হবে বলে আশাবাদী তারা। বেআইনিভাবে তাদের নিয়োগ বঞ্চিত করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।
দেড় মাস চলে গেছে, এখনও সব শিক্ষার্থী পায়নি বিনামূল্যের সব পাঠ্য বই। এখনও বাকি 9.25 কোটি বই ছাপানোর কাজ, আর মাঠ পর্যায়ে বিতরণ বাকি 13 কোটির বেশি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির দাবি, দেরিতে বই ছাপানোর কাজ শুরু বাধাই শ্রমিক সংকট এবং ছাপাখানার অসহযোগিতায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সব বই হাতে পেতে শিক্ষার্থীদের অপেক্ষা করতে হবে কমপক্ষে মার্চের মাঝামাঝি পর্যন্ত। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর আগের দরপত্র বাতিল করে পুনরায় টেন্ডার দিয়ে শুরু হয় বিনামূল্যের বই ছাপার প্রক্রিয়া। এর মধ্যে বিতর্কিত নতুন কারিকুলাম বাতিল করে বহু পাঠ্যপুস্তকে হয় ব্যাপক পরিমার্জন। এসব প্রক্রিয়া শেষ করে বই ছাপানোর চূড়ান্ত কার্যক্রম শুরু হতে দেরি হলেও জানুয়ারিতেই নতুন বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টার কথা বলে আসছিল এনসিটিবি, কিন্তু সেই চেষ্টা সফল হতে পারেনি সংস্থাটি। রাশিয়া ইউক্রেন যুদ্ধে টেকসই ও স্থায়ী অবসান চায় যুক্তরাষ্ট্র। সৌদি আরবের রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠকে এ কথাই জোর দিয়ে বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই বৈঠকে ইউক্রেন যুদ্ধে অবসানের দীর্ঘ ও কঠিন পথে যাত্রার প্রথম ধাপ বলে অভিহিত করেছেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় শেষ হয়েছে বৈঠক। মার্কো রুবিও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বৈঠকের পরপরই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংঘাতে দ্রুত সমাধান চান এবং ইউক্রেনের কয়েক বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে সব পক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বলে উল্লেখ করেছেন রুবিও। যুদ্ধ বন্ধে ন্যায্য, স্থায়ী ও টেকসই চুক্তির আহ্বান জানিয়ে একটি অভিন্ন ভিত্তি খুঁজে পেতে সব পক্ষকে ছাড় দিতে হবে জানিয়েছেন মার্কো রুবিও। তবে এই বৈঠকে আমন্ত্রিত ছিল না ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলো। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।